সবাইকে স্বাগত জানাচ্ছি গ্লোবাল ভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি সুস্মিতা দাস। আজ জানাবো আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচিত সংবাদ ও বিশ্লেষণ। আরও 7টি দেশের জন্য নতুন শুল্ক হার নির্ধারণ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বুধবার ফিলিপাইন, ব্রুনেই, মলদোভা, আলজেরিয়া, ইরাক, লিবিয়া ও শ্রীলঙ্কার উদ্দেশ্যে এই চিঠি পাঠিয়েছেন তিনি। এর আগে গত সোমবার তিনি 14টি দেশকে চিঠি দেন। অর্থাৎ এই সপ্তাহের মধ্যে মোট 21টি দেশের জন্য নতুন পাল্টা শুল্ক হার নির্ধারণ করলেন মার্কিন প্রেসিডেন্ট। রয়টার্সের খবরে বলা হয়েছে, আলজেরিয়া, ইরাক, লিবিয়া ও শ্রীলঙ্কার পণ্যে 30% হারে এবং মলদোভা ও ব্রুনেইয়ের পণ্যে 25% ও ফিলিপাইনের পণ্যে 20% শুল্ক আরোপ করা হয়েছে। এখন পর্যন্ত যে 21টি দেশের নতুন করে চিঠি দেওয়া হয়েছে তাদের শুল্ক হার 20 থেকে 40% মধ্যে নির্ধারণ করা হয়েছে। এসব চিঠিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র সম্ভবত এই নতুন শুল্ক হার পর্যালোচনা করতে পারে এবং তা নির্ভর করবে সেই দেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের ওপর। সব চিঠিতেই বলা হয়েছে, এই শুল্ক হার প্রয়োজনের তুলনায় কম, অর্থাৎ সংশ্লিষ্ট দেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতি দূর করতে যে পরিমাণ শুল্ক প্রয়োজন তার চেয়ে কম। ট্রাম্প প্রায় দাবি করেন, বাণিজ্য ঘাটতি যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রতারণা শামিল, যদিও অনেক বিশেষজ্ঞ এই ব্যাখ্যার সঙ্গে একমত নন। চিঠি পাওয়া অনেক দেশই যুক্তরাষ্ট্রের তুলনায় অনেক ছোট। সব দেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের কিছু না কিছু বাণিজ্য ঘাটতি আছে, যদিও অনেক ক্ষেত্রেই সেই ঘাটতির পরিমাণ খুবই সামান্য। ট্রাম্প যেসব নতুন শুল্ক হার আরোপ করেছেন তার বেশিরভাগই 2রা এপ্রিল ঘোষিত স্বাধীনতা দিবসের শুল্কের কাছাকাছি। বেশিরভাগ ক্ষেত্রে এবার শুল্ক হার কমানো হয়েছে। এই ঘোষণার পর বিশ্ববাজারে অস্থিরতা সৃষ্টি হয়। পরিস্থিতি গুরুতর আকার ধারণ করলে ট্রাম্প হঠাৎই সেই শুল্ক 90 দিনের জন্য স্থগিত করেন। সেই অবকাশের মেয়াদ বুধবার শেষ হওয়ার কথা ছিল। গাজা উপত্যকায় দখলদার সেনাদের উপর আরও একটি বড় অপারেশন চালিয়েছে হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেডস। বুধবারের এই অপারেশনে ইসরায়েলি বাহিনীর এক সেনাকে বন্দী করার চেষ্টা করে যোদ্ধারা। প্রচণ্ড লড়াইয়ের মধ্যে শেষ পর্যন্ত তাকে বন্দী করতে না পারলেও হত্যা করতে সামর্থ্য হয়। ইসরায়েলি বাহিনীর ইঞ্জিনিয়ারিং ব্রিগেডের মাস্টার সার্জেন্ট ছিল ওই সেনা। গত কয়েক সপ্তাহে গাজা উপত্যকায় দফায় দফায় আক্রমণ আর সেনা নিহত হওয়ার খবর আসছে। প্রায় প্রতিদিনই ইসরায়েলি বাহিনী স্বীকার করছে হতাহতের ঘটনা। সব ধরনের শক্তি, ক্ষমতা আর প্রযুক্তি ব্যবহার করেও মোকাবেলা করতে পারছেন না মুক্তিকামী যোদ্ধাদের। চোরাগোপ্তা আক্রমণে দিশেহারা হয়ে পড়েছে ইসরায়েলি বাহিনী। আল কাসাম ব্রিগেডস জানিয়েছে, বুধবার ভোরে দক্ষিণ গাজার খান ইউনিস শহরের পূর্ব দিকের আফসান আল কবিরা এলাকায় দখলদার সেনাদের একটি দল ও তাদের সামরিক যানের উপর হামলা চালায় প্রতিরোধ যোদ্ধারা। তারা একটি মার্কাভা ট্যাঙ্ক ও আর্মার্ড পার্সোনাল ক্যারিয়ারের উপর আল ইয়াসিন 105 অ্যান্টি ট্যাঙ্ক রকেট দিয়ে আঘাত হানে। একটির সাথে 2টি মিলিটারি ভেহিকলকেও আঘাত করা হয়। অভিযানের এক পর্যায়ে দখলদার বাহিনী এক সদস্যকে আটক করার চেষ্টা করা হয়, তবে যুদ্ধ পরিস্থিতির কারণে তাকে বন্দী করে আনা সম্ভব হয়নি বলে জানায় আল কাসাম। তবে ওই সেনাকে নিবৃত্ত করার পাশাপাশি তার অস্ত্র জব্দ করেছে যোদ্ধারা। টাইমস অফ ইসরায়েলের খবরে বলা হয়েছে, ওই সেনা ছিল একটি মিলিটারি ভেহিকল ড্রাইভার। টানেল থেকে বের হয়ে কয়েকজন যোদ্ধা আকস্মিক তাকে ঘিরে ধরে, তবে দূর থেকে ইসরায়েলি সেনাদের গুলি বর্ষণের কারণে ওই সেনাকে বন্দী না করেই ফিরে যেতে হয় যোদ্ধাদের। হামলার পর ইসরায়েলি বাহিনীর উদ্ধারকারী হেলিকপ্টার ওই এলাকায় আসে এবং বোমা বর্ষণের কাভান নিয়ে আহত ও নিহত সেনাদের উদ্ধার করে নিয়ে যায়। এর 5 দিন আগে একই এলাকায় আরেকটি মার্কাভা ট্যাঙ্ক ধ্বংস করেছিল প্রতিরোধ যোদ্ধারা। গাজা উপত্যকায় গত কয়েক সপ্তাহে দখলদার বাহিনীর উপর প্রতিরোধ যোদ্ধাদের হামলার গতি বেড়েছে। এই সময় 2 ডজনের বেশি সেনা নিহত হয়েছে লড়াইয়ে। সর্বশেষ মঙ্গলবারও সেখানে 5 সেনা নিহত হয়েছে। আহত হয়েছে আরও 1 ডজনের বেশি দখলদার সেনা। গাজায় যুদ্ধবিরতি বাস্তবায়নের পথে আরেক ধাপ অগ্রগতি হয়েছে। মুক্তিগামী সংগঠন হামাস 10 পণবন্দীকে মুক্তি দিতে সম্মত হয়েছে। তবে গোষ্ঠীটি সতর্ক করে বলেছে, ইসরায়েলের অনড় অবস্থান যুদ্ধবিরতির আলোচনাকে কঠিন করে তুলবে। আল জাজিরার খবরে বলা হয়েছে, অবরুদ্ধ ও বোমা বর্ষণে ক্ষতবিক্ষত গাজা উপত্যকায় যুদ্ধবিরতির উদ্দেশ্যে চলমান আলোচনার অংশ হিসেবে 10 ইসরায়েলি বন্দীকে মুক্তি দিতে রাজি হয়েছে হামাস। বুধবার হামাস এই অবস্থান জানিয়েছে। এদিনও ইসরায়েলি বাহিনীর হামলায় গাজায় অন্তত 74 জন নিহত হয়েছে। একই দিনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফের আশা প্রকাশ করেন যে শিগগিরই যুদ্ধবিরতি হতে পারে। হামাস জানিয়েছে, কাতার ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় চলা আলোচনায় বেশ কয়েকটি জটিল ইস্যু রয়েছে। এর মধ্যে আছে গাজায় জরুরি ত্রাণ সহায়তা, ইসরায়েলি বাহিনী প্রত্যাহার এবং স্থায়ী যুদ্ধবিরতির জন্য বিশ্বাসযোগ্য নিশ্চয়তা। হামাসের শীর্ষস্থানীয় নেতা তাহের আল নুনু বলেন,
তারা সর্বশেষ যুদ্ধবিরতির প্রস্তাবে সম্মত হয়েছে এবং আমাদের জনগণকে রক্ষা করতে, গণহত্যা বন্ধ করতে এবং সম্মানজনকভাবে ত্রাণ পৌঁছাতে প্রয়োজনীয় নমনীয়তা দেখিয়েছে, যতক্ষণ না যুদ্ধ পুরোপুরি শেষ হয়। তিনি আরও বলেন, যুদ্ধবিরতির প্রথম ধাপে ইসরায়েলি বাহিনী কোন এলাকায় ফিরে যাবে তা এমনভাবে নির্ধারণ করতে হবে যাতে ফিলিস্তিনিদের জীবন ক্ষতিগ্রস্ত না হয় এবং তা দ্বিতীয় পর্যায়ের আলোচনার পথ তৈরি করে দেয়। ইসরায়েলি সেনাপ্রধান ইয়াল জামির টেলিভিশনে দেওয়া ভাষণে বলেন, যুদ্ধবিরতির জন্য এখন সুযোগের পরিবেশ তৈরি হয়েছে, যার আওতায় 10 জন জীবিত বন্দীকে মুক্তি দেওয়া হবে এবং 9 জনের লাশ ফেরত দেওয়া হবে। এর আগে ওয়াশিংটন ডিসিতে প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, গাজায় যুদ্ধবিরতির খুব ভালো সম্ভাবনা রয়েছে, যদিও তার সাম্প্রতিক মন্তব্যে আগের মতো জোরালো আশাবাদ দেখা যায়নি। ওয়াশিংটন ডিসি থেকে আল জাজিরার প্রতিবেদক প্যাটি কালহেইন জানান, প্রেসিডেন্ট ট্রাম্প এখন যতটা আশাবাদী, ওয়াশিংটনে নেতানিয়াহুর সফরের আগ মুহূর্তে তিনি যতটা জোর দিয়ে যুদ্ধবিরতির কথা বলেছিলেন, এখন আর ততটা বলছেন না। ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগীরা বলছেন, এখন একটিমাত্র বিষয় মতবিরোধ রয়েছে, কিন্তু হামাস বলছে তারা এখনও স্থায়ী যুদ্ধবিরতির নিশ্চয়তা চায়। গাজায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলের অভিযানে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলে প্রতিবেদন দেওয়ায় জাতিসংঘ বিশেষজ্ঞ ফ্রান্সিস্কা আলবানিজের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। বুধবার এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এই ঘোষণা দেন। তিনি অভিযোগ করেন, আলবানিজ যুক্তরাষ্ট্র ইসরায়েলের বিরুদ্ধে রাজনৈতিক ও অর্থনৈতিক যুদ্ধ চালাচ্ছেন। সম্প্রতি গাজায় ইসরায়েলের গণহত্যা নিয়ে নতুন প্রতিবেদন প্রকাশ করেন ইতালীয় নাগরিক আলবানিজ। এতে এমন অনেক প্রতিষ্ঠানের নাম উল্লেখ করা হয়েছে যেগুলো ফিলিস্তিনের জনগণকে বাস্তুচ্যুত করা ও গাজায় চলমান গণহত্যায় ইসরায়েলকে সহায়তা করছে। তাদেরই কর্মকাণ্ড আন্তর্জাতিক আইন লঙ্ঘনের শামিল। ফ্রান্সিস্কা আলবানিজ অধিকৃত ফিলিস্তিন ভূখণ্ডে জাতিসংঘের বিশেষ দূত হিসেবে দায়িত্ব পালন করছেন। ইসরায়েলের মানবাধিকার লঙ্ঘন বন্ধে পদক্ষেপ গ্রহণ করার জন্য আন্তর্জাতিক পর্যায়ে যে কয়েকজন জোরালো দাবি জানিয়েছেন, তাদের মধ্যে তিনি অন্যতম। দীর্ঘদিন ধরে ইসরায়েল ও দেশটির সমর্থকেরা আলবানিজের কঠোর সমালোচনা করে আসছে। তাকে জাতিসংঘের পদ থেকে অপসারণের দাবিও জানিয়ে আসছে তারা। আল জাজিরাকে দেওয়া এক প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা নিয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন আলবানিজ। তিনি বলেন, আমি এখন সদস্য রাষ্ট্রগুলোকে তাদের উপর অর্পিত দায়িত্ব পালনের কথা মনে করিয়ে দিতে ব্যস্ত। মোবাইল ফোনে পাঠানো এক বার্তায় আলবানিজ লেখেন, মাফিয়া স্টাইলে ভয়ভীতি প্রদর্শনের কৌশল নিয়ে আমার কোনো মন্তব্য নেই। আমি এখন রাষ্ট্রগুলোকে গণহত্যা বন্ধ করা ও এটির সংগঠকদের শাস্তি দেওয়ার দায়িত্ব স্মরণ করিয়ে দিচ্ছে। এর আগে বুধবার এক বিবৃতিতে আলবানিজ অভিযোগ করেন, গাজায় যুদ্ধাপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালত ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে অভিযুক্ত করা সত্ত্বেও ইউরোপের দেশগুলো তাকে নিজেদের আকাশসীমা ব্যবহারের সুযোগ করে সহায়তা করেছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন, আইসিসিতে ইসরায়েলি কর্মকর্তাদের বিচারের আওতায় আনার জন্য আলবানিজের চেষ্টাই তার উপর নিষেধাজ্ঞার আইনি ভিত্তি হিসেবে ব্যবহৃত হয়েছে। লোহিত সাগরে আক্রমণ চালিয়ে ইসরায়েলগামী একটি জাহাজ ডুবিয়ে দেওয়ার ঘটনার ভিডিও প্রকাশ করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। পণ্যবাহী জাহাজটিতে মোট 25 জন ছিলেন। হামলায় অন্তত 4 জন নাবিক নিহত হয়েছেন আর 6 জনকে জীবিত উদ্ধার করার পর এখনও 15 জন নিখোঁজ রয়েছেন। হুথিদের পক্ষ থেকে বলা হয়েছে, গ্রিসের মালিকানাধীন এটার্নিটি সি নামের একটি পণ্যবাহী জাহাজটিতে একটি নৌযান ব্যবহার করে এবং ক্ষেপণাস্ত্র ছুড়ে হামলা করেছেন যোদ্ধারা। গাজার ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে হামলা চালানো হয়েছে। এ বিষয়ে হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি জানান, ইটার্নিটি সি নামের পণ্যবাহী জাহাজটি ইসরায়েলের দিকে যাচ্ছিল। গত সোমবার হামলা চালানো হয়। হামলার পর হুথি যোদ্ধারাই জাহাজটি থেকে বেশ কয়েকজন ক্রুকে উদ্ধার করে চিকিৎসা সেবা দিয়েছেন। তাদের নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়া হয়েছে। সমুদ্রে পণ্যবাহী জাহাজের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ইউরোপীয় ইউনিয়নের অপারেশন অ্যাসপাইটসের পক্ষ থেকে বলা হয়েছে, হামলার শিকার জাহাজটিতে 22 জন ক্রু ছিলেন। নিরাপত্তা দলে ছিলেন আরও 3 জন। যে 6 জনকে উদ্ধার করা হয়েছে তাদের মধ্যে 5 জন ফিলিপাইনের নাগরিক, 1 জন ভারতীয়। গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলার পরিপ্রেক্ষিতে গাজাবাসীর পাশে দাঁড়িয়েছে হুতিরা। তারা বলছে, গাজাবাসীর প্রতি সংহতি জানিয়ে ইসরায়েলের সঙ্গে জড়িত জাহাজে হামলা চালানো হচ্ছে। এর মধ্য দিয়ে গাজায় হামলা বন্ধে ইসরায়েলি বাহিনীর ওপর চাপ তৈরি করতে চায় হুতিরা। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।